হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এডটেক। আজ বিজয়নগরের সাম্রাজ্যের সঙ্গম বংশ এবং তুলুক বংশের ব্যাপারে আমরা কাহিনীটি জেনে নেব এই মাস্টার ক্লাস 2তে, যেখানে অ্যানিমেটেড নোটের দ্বারা কিন্তু আমরা এই পুরো পড়াটিকে পড়বো এবং খুবই ইন্টারেস্টিং কমিক বুকের মতো পড়া হতে চলেছে। খুবই সহজে তোমাদেরকে কাহিনীটি শোনাবো এবং তোমরা পারলে খাতায় নোট করে নিও, কারণ এমসিকিউও কিন্তু আমরা এখানে ডিসকাস করব। চলো শুরু করি আজকের এই ক্লাসটি। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমে বিজয়নগর এই যে সাম্রাজ্য গড়ে তোলা হলো, এটা উত্তর ভারত না দক্ষিণ ভারত? ইয়েস, দক্ষিণ ভারতে গড়ে তোলা হলো। কে কে গড়ে তুলেছিল? এটা গড়ে তুলেছিল দুই ভাই, যার নাম কি ছিল? হরিহর এবং বুক্ক অথবা বুক্কা। তো এই দুই ভাইকে প্রথমে সেই সুলতানদের দ্বারা মুসলিম ধর্মতে ধর্মান্তর করা হয়েছিল। হরিহর এবং বুক্কাকে মুসলিম বানানো হয়েছিল, কিন্তু দক্ষিণ ভারতে ফিরে এসে তারা হয়ে গিয়েছিল আবার পুনরায় হিন্দু। এবং কোন সেই মহর্ষি বা সন্ন্যাসী তাদেরকে হিন্দুতে রূপান্তরিত করেছিল, এটা মাস্টার ক্লাস 1-এ বলেছি। কেউ যদি পারো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে হরিহর এবং বুক্ক, তারা বিজয়নগর সাম্রাজ্য গড়ে তুলল এবং তাদের কিন্তু ভাই আরও ছিল, যার নাম ছিল কম্প, মারাপ্পা এবং মুদাপ্পা। এবং এই পাঁচ ভাইয়ের বাবার নাম ছিল কি? ছিল সঙ্গম। তার জন্য এই বংশের নাম রাখা হয়েছে সঙ্গম বংশ। আচ্ছা, বাবা এই যে হরিহর এবং বুক্ক, তাদের বাবা ছিল সঙ্গম। তার মানে কি তার বাবা কোনো রাজা ছিল? একদমই না। যাদব বংশের, মানে যাদব বংশীয়, এখনকার দিনে আমরা বলি না যাদব বংশ। তো যাদব বংশের সাধারণ এক লোক ছিলেন, পুরুষ ছিলেন সেই সঙ্গম। সঙ্গমের ছিল 5 পুত্র। সেই 5 পুত্র মিলে কিন্তু এই আমাদের বিজয়নগর সাম্রাজ্য গড়ে তুলেছিল। কিন্তু মেইন যারা দুজন আছে সেটা হচ্ছে হরিহর এবং বুক্ক। বিজয়নগর সাম্রাজ্যের এই যে উত্থান, বিজয়নগর সাম্রাজ্যের যে উৎস, আমাদের সঙ্গম বংশ থেকেই শুরু হয়েছে। আমরা জানতে পারি কোথার থেকে? এক তামার প্লেট থেকে, যার নাম হচ্ছে বিদানুগুন্টা তাম্র দানপত্র। মানে যখন কোনো তখনকার দিনে জমির দলিল করা হতো বা ইতিহাস লিখে রাখা হতো, সেটা তামার প্লেটে লিখে রাখা হতো। এখনকার দিনে আমরা কাগজ ইউজ করি, তখনকার দিনে তামার প্লেটে লিখে রাখা হতো খোদাই করে। সেই তামার প্লেট থেকে জানা যায় যে বিজয়নগরের এই সাম্রাজ্যটি কিভাবে গড়ে উঠেছিল, সঙ্গম বংশ কি করে গড়ে উঠেছিল এবং সঙ্গম বংশের রাজাগুলির নাম কি। ঠিক আছে, সেই তানপত্রের নাম কি? বিদানুগুন্টা তাম্র দানপত্র। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপর তাহলে আমরা হরিহরের ব্যাপারে জানতে পারলাম। হরিহর ছিল দাদা। তিনি এই সাম্রাজ্যকে গড়ে তুললেন। সাম্রাজ্যকে গড়ে তোলার সময় কিন্তু তিনি নিজেকে একদম মহারাজ, দক্ষিণ ভারতের মহারাজ হিসেবে ঘোষণা করেননি। তিনি এমন একটা মাইন্ড গেম খেলছেন দুজনে মিলে, হরিহর এবং বুক্ক, যে 5 ভাই মিলে দক্ষিণ ভারতকে ভাগ করে নিয়েছিল। 5 ভাই মিলে কিন্তু পুরো দক্ষিণ ভারতকে রাজ করছে। এরকম না যে একজনই রাজা হলো, 4 ভাই সব নিচুতে থাকলো, রাজকুমার হিসেবে থেকে গেল, এরকম নয়। 5 ভাই কিন্তু ভিন্ন ভিন্ন অঞ্চলের রাজাতে পরিণত হয়েছিল। যেমন পশ্চিম ও দক্ষিণ অংশটা ছিল প্রথম হরিহরের কাছে, যে বিজয়নগর সাম্রাজ্য গড়ে তুলেছিল। বুক্কা বুক্কা যে আছে, সে পূর্ব এবং মধ্য অংশ সে এটা কন্ট্রোল করছিল। তারপরে উদয়গিরি এবং উত্তর কানাড়া মানে কেরালা অঞ্চলটা কন্ট্রোল করছিল 2 ভাই মিলে, কম্প এবং মারাপ্পা। আর মহীশূরের দক্ষিণ পশ্চিম, একদম ডান দিকটা, ঠিক আছে, এই সাইডটা মহীশূরের দক্ষিণ পশ্চিম করছিল পঞ্চম ভাই মুদাপ্পা। তবে ঐতিহাসিক অধ্যাপক সতীশচন্দ্র 5 ভাইয়ের এই শাসন ব্যবস্থাকে সমবায় লোকায়তন্ত্র বলেছেন। মানে এমন ধরনের একটা রাজতন্ত্র যেটা 5টি রাজা মিলে চালাচ্ছে এবং যেটা ভেদ করা একদমই অসম্ভব। কারণ এই রাজার উপরে আক্রমণ করলে এই ভাই কিন্তু তাদেরকে বাঁচাতে চলে যেত, তাই না? যেই ভাইকেই অ্যাটাক করা হোক না কেন, 4 ভাই মিলে সেই ভাইকে বাঁচাতে চলে যেত। তার জন্য এই যে সাম্রাজ্যটি খুবই কিন্তু প্রভাবশালী হয়েছিল। তবে আমরা প্রথম হরিহরকে পড়লাম কি আমরা? আচ্ছা, প্রথম হরিহর কি করেছিল দেখি আমরা। প্রথম হরিহর যখন আসে, তখন সে ভাবলো দক্ষিণ ভারতের শুধুমাত্র কিছু অঞ্চল কবজা করলে হবে না, আমাদেরকে এটিকে প্রসার করতে হবে। তার জন্য কি করেছিল? প্রথম হরিহর সাম্রাজ্যের স্থাপত্যতে প্রতিদ্বন্দ্বী যে আছে তাদেরকে চেনার চেষ্টা করেছিল, যে আমাদেরকে কে কে পরাজিত করতে পারে, আমাদের কে কে সেই যে রাজারা রয়েছে যারা দক্ষিণ ভারতকে আক্রমণ করতে পারে। সে পেয়েছিল দক্ষিণের বিজয়নগরের মূল সূত্র ছিল হৈসল এবং মাদুরাই রাজ্য। হৈসল এবং মাদুরাই রাজ্য। কিন্তু সেই হৈসল এবং মাদুরাই রাজ্যকে এই প্রথম হরিহর কখনো নিজের থেকে অ্যাটাক করেননি।
কি হলো, একদিন হৈসল রাজ্য আর মাদুরাই রাজ্যের মধ্যে অ্যাটাক হয়ে গেল, দুই রাজ্যের মধ্যে মারামারি, মানে লড়াই ছিঁড়ে গেল। তখন মাদুরার শাসক কি, সেই মাদুরার শাসক হৈসল রাজ, এই যে হৈসল রাজ তৃতীয় বীরবল্লালকে হত্যা করলেন। তার মানে মাদুরাই আর হৈসল রাজ্যের মধ্যে যখন যুদ্ধ হলো, মাদুরার রাজা সেই হৈসল রাজকে মানে তৃতীয় বীরবল্লালকে হত্যা করে দিলেন। এর ফলে কি হলো, সেই যে হৈসল রাজ্য সেটা পুরোপুরি রাজা শূন্য হয়ে গেল, সেখানে আর কোনো রাজা নেই। তো সেই যেহেতু রাজা নেই, প্রথম হরিহর বুঝতে পারলো এটাই সঠিক সময় হৈসল রাজ্যকে কবজা করার। তো তিনি তখনই আক্রমণ করে দিলেন। আর যেহেতু একটি লড়াই জাস্ট হয়েছে, তাই না, মাদুরার রাজা তখন খুবই ক্লান্ত ছিলেন, তার জন্য প্রথম হরিহরের এই যে আক্রমণ তিনি আটকাতে পারেননি। আর অবশেষে 1346 খ্রিস্টাব্দে হৈসল রাজ্য বিজয়নগরের অন্তর্ভুক্ত হলো। বিজয়নগরের তাহলে হৈসল রাজ্যকে কে কবজা করলেন? প্রথম হরিহর। ওকে, কত সালে? 1346 সালে। তাহলে আমরা এখানে দেখলাম পাঁচ ভাই কি করে তারা রাজ্য সামলাচ্ছিল। এবার প্রথম হরিহর মানে বড় দাদা যখন মারা গেল, তখন সেই রাজ্যকে সামলালেন, মানে বিজয়নগরের রাজা হলেন সেই প্রথম বুক্ক। মানে হরিহর আর বুক্ক মিলে তৈরি করেছিল বিজয়নগর। প্রথম বুক্ক এই রাজাতে পরিণত হলেন, সিংহাসনে তিনি বসলেন হরিহরের মৃত্যুর পর 1356 থেকে 1377 খ্রিস্টাব্দ পর্যন্ত আর শাসন করেন। ঠিক আছে, মাদুরাই রাজ্য বিরুদ্ধে সফল অভিযান তিনি করেন। আচ্ছা, হৈসল রাজ্যকে তো তিনি কবজা করে নিলেন প্রথম হরিহর, এবার মাদুরাই রাজ্যকে কবজা করলেন কে? এই আমাদের প্রথম বুক্ক। দক্ষিণ ভারতে রামেশ্বরম পর্যন্ত সাম্রাজ্য তারপর তিনি বিস্তার করলেন, মানে পুরো একদম ভারতের দক্ষিণ অংশকে এই প্রথম বুক্ক রাজাতে তিনি রাজা হয়ে গেলেন। আর বিজয়নগরের কিন্তু সাম্রাজ্য তিনি স্থাপন করলেন। তাকে কি কি নামে ডাকা হতো? পূর্ব, পশ্চিম, দক্ষিণ সমুদ্রের অধিপতি। পূর্ব মানে এদিকে ডান দিকে বঙ্গোপসাগর, পশ্চিম মানে এই সাইডটা আরব সাগর, আর দক্ষিণ মানে এদিকটা ভারত, ভারত মহাসাগর। ঠিক না, এই যে সমস্ত সমুদ্র, এই সমস্ত সমুদ্রের কিন্তু রাজা ছিলেন আমাদের প্রথম বুক্ক। তাকে আরো কোন নামে ডাকা হতো? বেদমাগ প্রতিষ্ঠাপক। তাকে বেদমাগ প্রতিষ্ঠাপক বা এস্টাবলিশার অফ বেদিক পাথ বলে ডাকা হতো। এরপরে কূটনীতি এবং সংস্কৃতিতে বুক্কের অবদান আমরা দেখি। তিনি শুধু রাজত্বে এবং শুধু অ্যাটাকের মধ্যেই থাকেননি, তিনি চীনের সম্রাটের কাছে প্রথম বুক্ক প্রথম দূত পাঠিয়েছিলেন। মানে তিনি এত বড় একজন ডিপ্লোম্যাটের মতো কাজ করেছিলেন, একজন এত বড় কূটনীতির মতো, যে ভারতবর্ষের দক্ষিণ ভারত থেকে তিনি চীনের রাজার প্রতি একজন দূত পাঠিয়ে চীনের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এটি তার অসামান্য কূটনৈতিক বুদ্ধির পরিচয় দেয়। সংস্কৃতির দিক থেকে দেখলে ভাষা ও সাহিত্যের প্রতি তার কিন্তু খুব অনুরাগ ছিল। বিখ্যাত তেলুগু কবি নাচনা সোমনাথ তার রাজসভার কিন্তু একজন সদস্য ছিলেন। মানে বুক্কের রাজসভাতে এই তেলুগু কবি কিন্তু বসতেন এবং তাকে অনেক কিছু জ্ঞান প্রদান করতেন। এরপরে আমরা একটি মহাদ্বন্দ্বর ব্যাপারে জানতে পারি, যে এই চ্যাপ্টারের শেষের দিকে আমাদেরকে পড়তে হবে যে বাহমনি সংঘর্ষ হতো বিজয়নগরের সঙ্গে। বিজয়নগর ছিল পুরোপুরি হিন্দুত্ববাদের ওপরে, বাহমনি ছিল ইসলাম ধর্মের ওপরে। এই দুটো রাষ্ট্রের মধ্যে কিন্তু ধর্ম সংঘর্ষ ঘটতো, সঙ্গে সঙ্গে এখানেই না আরও অনেক রাজনৈতিক এবং কূটনৈতিক জিনিস ঘটতো। সবাই ভাবতে পারে ইসলাম এবং হিন্দুর মধ্যে এখানে যুদ্ধ হচ্ছে, কিন্তু না, আমি তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেব কি নিয়ে যুদ্ধটা হতো। ওকে, বুক্কের রাজত্বকালে উত্তরে দৌলতাবাদ বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয়। মানে বুক্ক যখন রাজত্ব করছিল উত্তরে, তখন বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হলো। আফগান নেতা, আফগানিস্তানের নেতা আলাউদ্দিন হাসান শাহ বাহমন শাহ হয়ে প্রতিষ্ঠিত হলেন। তাহলে প্রথম সেই বাহমনি নেতার নাম কি, মানে বাদশার নাম কি? আলাউদ্দিন হাসান শাহ বা বাহমন শাহ। প্রতিষ্ঠা কততে হলো বাহমনি? 1347 হলো। ওকে, এরপরে আমরা দেখি সংঘাতের তিনটি কারণ। কেন এটি হচ্ছিল? ধর্মই ব্যাপার ছিল নাকি অন্য কিছু ছিল? দেখো, এই যে পুরো দক্ষিণ ভারতটা এটা ছিল বিজয়নগর, আর ওপরেরটা ছিল কি? বাহমনি রাজ্য। ওপরের দিকে দিল্লির দিকে ওটা ছিল বাহমনি। তো বিজয়নগরের আর বাহমনির মাঝখানে এমন কিছু অঞ্চল ছিল সেগুলো খুবই উর্বর অঞ্চল ছিল, যেমন এই তুঙ্গভদ্রা দোয়াব, রায়চুর দোয়াব। ঠিক আছে, তুঙ্গভদ্রা একটা নদী, তুঙ্গভদ্রা নদীর পাশে সেই যে পলিমাটি অঞ্চলগুলো, সেখানে কৃষিকাজ খুবই ভালো হতো, সেখানে সমস্ত কৃষিকাজ খুবই ভালো হতো এবং সেই অঞ্চলটা যার হাতে থাকবে পুরো
দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের ওপরে সে কবজা করতে পারবে। কারণ কি, সব থেকে বেশি সৈন্য তখন দরকার ছিল, তখন তো আর এই মিসাইল এসব ছিল না। তো মানুষজন সৈন্য সব থেকে বেশি রাখতে হতো। সৈন্য রাখতে হলে তাদেরকে খাওয়াতে হবে, আর খাওয়ানোর জন্য তাদেরকে কৃষিকাজ করতে হবে, আর কৃষিকাজের জন্য এই অঞ্চলটার উপরে কবজা অবশ্যই করতে হবে। এই অঞ্চলটাই ছিল মেইন অঞ্চল ভারতবর্ষের তখন কৃষিকাজের দিক থেকে। তাহলে এই অঞ্চলটাকে বাহমনি রাজ্য উপর থেকে কবজা করার চেষ্টা করতো, আবার এদিক থেকে বিজয়নগর এটাকে কবজাতে রাখার চেষ্টা করতো। এটা নিয়েই বাহমনি এবং সেই বিজয়নগরের মধ্যে কিন্তু লেগেই থাকতো দ্বন্দ্ব। আরেকটি কি, কঙ্কন অঞ্চল। আমরা জেনেছি যে তখনকার দিনে ঘোড়া আরব থেকে আনা হতো। তোমরা যদি না জেনে থাকো, তখনকার দিনে আমি ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়েছিলাম পর্যটকদের যে কথাতে, যে আরব থেকে ঘোড়া আনা হতো এবং আরবের ঘোড়ারা খুবই প্রভাবশালী হতো, ঘোড়াগুলি খুবই বলশালী হতো এবং সেগুলো যুদ্ধতে খুব ভালো পারফর্ম করতে পারতো। তো এই যে গোয়া অঞ্চল, গোয়া বন্দরটা তখনকার দিনে, তখন ওকে কঙ্কন বলা হতো, গোয়াকে কি বলতো, কঙ্কন। সেই কঙ্কন অঞ্চলে যে বাণিজ্য বন্দরগুলো ছিল সেখানে ঘোড়াগুলি আসতো, আর এটার উপরে আমাদের বিজয়নগর কিন্তু কবজা করেছিল, আর বাহমনি চাইতো একে কবজা করার। এটা নিয়েও কিন্তু দ্বন্দ্ব হতো। এবার কেন? কারণ এই ঘোড়াগুলোর জন্যই এই আমাদের বিজয়নগরের মধ্যে অনেক ঘোড়ার সৈন্য ছিল, মানে ঘোড়ার উপরে বসে সৈন্যরা যুদ্ধ করতে পারত। আর যদি ভারতীয় ঘোড়ার কথা বলো, ভারতীয় ঘোড়াগুলি যুদ্ধের জন্য কিন্তু সেরকম সামর্থ্য ছিল না। কৃষ্ণা এবং গোদাবরী বদ্বীপ, কৃষ্ণা এবং গোদাবরী বদ্বীপের মধ্যে এখানে অনেক বন্দর ছিল এবং অত্যন্ত সহায়ক অঞ্চল ছিল। এই অঞ্চলটিও কিন্তু কবজার জন্য সেই দুটি রাজ্যের মধ্যে লেগেই থাকতো, বাহমনি এবং বিজয়নগরের মধ্যে। প্রথম যুদ্ধ হলো তবে এদের কোথায় হলো? সেটি হলো বুক্কো এবং রায়চুর দোয়াব অঞ্চলে। এই যে কথাটা বললাম, সরি বুক্কো না, রায়চুর দোয়াব অঞ্চলে। সেখানে একটি দুর্গ রয়েছে, খুব ইম্পর্টেন্ট, মুদগল দুর্গ। এই দুর্গতে আক্রমণ হলো এবং এখানে ভারতবর্ষে প্রথম কামান ইউজ হয়। এখনকার দিনে তো একদম স্বাভাবিক, কিন্তু তখন ভারতবর্ষে কোনোদিন মানুষ কামান দেখেনি, সেই কোনোদিন কামানটা দেখেনি। সেই কামানের ব্যবহার হলো কত সালে? 1367 সালে। কোথায়? মুদগল দুর্গে। কার কার মধ্যে? সেই বাহমনি এবং বিজয়নগর রাজ্যের মধ্যে। তো যুদ্ধের জন্য অনেক মানুষ মারা গেল, এই কামানটি তখন মানুষ দেখেনি, এই গোলার দ্বারা অনেক মানুষ, অনেক হাজার হাজার মানুষ মারা গেল। তো তাদের দুজনের মধ্যে চুক্তি হলো, এক চুক্তি হলো দুই রাজ্যের মধ্যে, যে এই বিরল চুক্তি স্বাক্ষরিত হয়, ভবিষ্যতে যুদ্ধকালে অকারণে অসামরিক ব্যক্তিদের হত্যা করা হবে না। মানে এই কামানগুলো কখনো কখনো গ্রামে চলে যাচ্ছিল, গ্রামের মধ্যে যারা বউ বাচ্চা বুড়ো মানুষগুলো আছে, তারা যুদ্ধের সঙ্গে কোনো লিঙ্ক নেই, তাদের উপরে এই ফায়ার বলসগুলো পড়ছিল, তাদের মৃত্যু হয়ে যাচ্ছিল। এর ফলে তারা ডিসাইড করলো, বাহমনি এবং বিজয়নগর রাজ্য, যে আমরা আর কোনোদিন বিনা কারণে যারা ফাইটে আসেনি, যারা লড়াইয়ে আসেনি যুদ্ধতে, তাদেরকে মারব না। এরপরে যখন প্রথম হরিহর মারা গেল, তারপরে প্রথম বুক্কো গেল, তারপরে প্রথম বুক্কো তার ছেলের নাম রেখেছিল দ্বিতীয় হরিহর, মানে তার দাদার নামে রেখেছিল দ্বিতীয় হরিহর। ছেলের নাম কি রেখেছিল? দ্বিতীয় হরিহর। এবার প্রথম বুক্কোর ছেলের নাম ছিল দ্বিতীয় হরিহর। সে বসলো কত সাল থেকে কত সাল? 1377 থেকে 1404। এই সালগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয় মনে রাখার জন্য, কিন্তু বিজয়নগর সাম্রাজ্য কত সাল থেকে কত সাল পর্যন্ত টিকে ছিল, বিজয়নগরের পতন কত হয়, সেই সালগুলো ইম্পর্টেন্ট। তো মহারাজার এই উত্থান ঘটলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ যদি দেখো, তিনি সঙ্গম বংশের প্রথম শাসক, যিনি মহারাজাধিরাজ রাজ পরমেশ্বর উপাধি গ্রহণ করেন। তাহলে এই উপাধি কে গ্রহণ করেন? দ্বিতীয় হরিহর, মনে রাখতে হবে। তিনি বাহমনি সুলতানের অধিকার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলগাঁও এবং গোয়া দখল করেন। তার মানে সেই গোয়া অঞ্চল যেটা বললাম আমি, যেখানে ঘোড়াগুলি আসতো, ঠিক আছে, সেটা বাহমনি রাজ্যের কাছে ছিল। সেখান থেকে বিজয়নগর জিত করলো এটাকে, আর কে জিত দেওয়ালো? সেই দ্বিতীয় হরিহর। দ্বিতীয় হরিহর সাম্রাজ্য বিস্তার করেছিলেন। ওকে, তিনি পূর্ব উপকূলের দিকে রাজ্য বিস্তারে বিশেষ মনোনীত হন। পূর্ব উপকূল মানে কি? এই সাইডটা, ঠিক আছে, ম্যাপের দিকে মনে রাখবে যে এভাবে যখন ম্যাপ দেখছো তুমি, সামনের থেকে ডান হাতটা হচ্ছে পূর্ব দিক। ওকে, তো পূর্ব উপকূলে তিনি রাজ্য বিস্তার করেছিলেন। তার দক্ষ নেতৃত্বে কাঞ্চি, তারপর মহীশূর, চিঙ্গলপেট বিজয়নগর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, মানে এদিককার কিছু কিছু অঞ্চল সেগুলোতে অন্তর্ভুক্ত হয়। সামুদ্রিক অভিযান সম্ভবত সিংহল মানে শ্রীলঙ্কা অবধি দ্বিতীয় হরিহর তার অভিযান পাঠিয়েছিলেন।
মানে তিনি এই যে সিঙ্গল মানে শ্রীলঙ্কা সেটা কিন্তু পুরোপুরি আলাদা তখন ছিল রাজ্য, তো মানে দেশ সাম্রাজ্যের কথা বলা হয়েছে, সেখানেও তিনি তার সামরিক পাঠিয়েছিলেন সেই রাজার সঙ্গে কথাবার্তার জন্য, বন্ধুত্বের জন্য, ওকে, এবং লড়াইও করেছিলেন। এবার যখন আমরা দেখলাম যে সঙ্গম রাজ্য গড়ে তুলেছিল কে, সঙ্গম রাজ্য কে গড়ে তুলেছিল, হরিহর এবং বুক্ক, 5 সেই ভাই সেগুলো কন্ট্রোল করেছিল। তারপর প্রথম হরিহর সে রাজা হলো, তারপরে প্রথম বুক্ক রাজা হলো, প্রথম বুক্কের ছেলে তারপর দ্বিতীয় হরিহর সে রাজা হলো, তারপরে এলো এই প্রথম বিরূপাক্ষ। এখান থেকে কিন্তু আমাদের সঙ্গম বংশের সেই ডিক্লাইন হতে থাকে, মানে সেটা বংশ পতন হতে থাকে। প্রথম বিরূপাক্ষর পর দ্বিতীয় বুক্ক এলো, তারপরে প্রথম দেবরায় তিনি কিন্তু এই যে বংশটাকে ডুবিয়ে দিলেন। কি করে হলো, এই দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছিল সিংহাসনের জন্য। তাহলে এই দুই ভাইয়ের মধ্যে কি হলো, সিংহাসনের জন্য যুদ্ধ লেগে গিয়েছিল। এবার যুদ্ধ যখন বাড়িতেই লাগবে, তো বাড়ির যত সোনা, যত সেনাপতি, যত সৈন্য আছে সেগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে, তাই না? তো এভাবে কিন্তু রাজ্যের অনেক টাকা খরচা হচ্ছিল, অনেক ধনসম্পদ খরচা হচ্ছিল, এবং দুই ভাইয়ের মধ্যে সেরকমভাবে কেউ সফল হতে পারেনি, রাজ্যটাকে ধ্বংস করে রেখে দিয়েছে। দ্বিতীয় হরিহরের মৃত্যুর পর পুত্রদের মধ্যে, তার পুত্র ছিল প্রথম বিরূপাক্ষ এবং দ্বিতীয় বুক্ক, তারা দখলের লড়াই শুরু করেন, আর শেষে দখল করেন কে, প্রথম দেবরায়। ঠিক আছে, শেষের ক্ষমতা দখলে প্রথম দেবরায় তিনি করেন। ওকে, এবার প্রথম দেবরায় তিনিও এটাকে টিকিয়ে রাখতে পারেননি। তিনি কি করলেন, তিনি তখনকার যে বাহমনি যে রাজ্য ছিল, বাহমনি সুলতান ফিরোজ শাহ, তার কাছে হেরে গেলেন যুদ্ধে। ফিরোজ শাহর কাছে যখন হেরে গেলেন, ফিরোজ শাহকে তিনি নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিলেন। ঠিক আছে, এই যে আমাদের প্রথম দেবরায়, তিনি লজ্জাজনকভাবে নিজের মেয়েকে সেই ফিরোজ শাহর সঙ্গে বিয়ে দিলেন, এবং সেই কোন রাজ্য যেন এটা, বিজয়নগর রাজ্য, বিজয়নগর রাজ্যের যত সম্পত্তি ছিল ফিরোজ শাহর কাছে দিয়ে দিলেন। তো এভাবে কিন্তু এই প্রথম দেবরায় এবং প্রথম বিরূপাক্ষ, দ্বিতীয় বুক্ক, এরা সেই সঙ্গম বংশকে বা বিজয়নগর সাম্রাজ্যকে ডুবিয়ে দিয়েছিল। ওকে, তো এখান থেকে আমরা কিছু দেখে নিই যে প্রথম হরিহর, তাকে কি বলা হতো, সমবায় লোকায়তন্ত্র তিনি শুরু করেন। প্রথম বুক্ক বেদমার্ক প্রতিষ্ঠাপক এবং চীনে প্রথম দূত তিনি পাঠান। তারপর দ্বিতীয় হরিহর মহারাজ ধীরাজ রাজ পরমেশ্বর, এবং প্রথম দেবরায় সুলতান ফিরোজ শাহের যুদ্ধ করেন, হেরে যান এবং নিজের পুত্রীর তার সঙ্গে বিয়ে দেন। তারপর আর কি দেখার মতো আছে দেখে নাও। ওকে, এখানে কয়েকটা তোমাদের জন্য এমসিকিউ দিয়ে দিয়েছি, তোমরা যাতে এই একটু রিকল করে নিতে পারো। যেমন সঙ্গম বংশের উৎস কি, সেই বিধানুগুণটা তাম্র দানপত্র। লোকায়তন্ত্র কার আমলের, প্রথম হরিহর। বেদমার্ক প্রতিষ্ঠাপককে, প্রথম বুক্ক। কোন শাসক চীনের দূত পাঠান, প্রথম বুক্ক। নাচনা সোমনাথের কার রাজসভায় ছিলেন, প্রথম বুক্কের। তারপরে প্রথম কামানের ব্যবহার কততে হয়, 1367 মুগদল দুর্গে। মহারাজা ধীরাজ রাজ পরমেশ্বর উপাধিকার, দ্বিতীয় হরিহরের। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো মতো দেখে নেবে। এরপর আমরা যখন সঙ্গম বংশ শেষ করলাম, এখন কিন্তু ধীরে ধীরে আরেক বংশ আসতে শুরু করলো, যার নাম কি, শালুক বংশ। শালুক বংশের পরে আবার কে এলো, তুলুক বংশ। তো যতটা ইম্পর্টেন্ট আমরা পড়বো, এমসিকিউগুলো ইন ডিটেলে পড়বো। যারা যারা এই ক্লাসগুলো নিয়মিত করছো, ভালো মতো করছো, তারা নোট ডাউন করে নিও। অবশ্যই তোমরা কিন্তু সব কমন পাবে এখান থেকে, যদি তোমরা ভালো মতো নোট ডাউন করে নাও। সঙ্গম বংশ তাহলে শেষ করলো কে, সেই প্রথম দেবরায়। তারপর দ্বিতীয় দেবরায় কি করলো, গৌরবের শিখর নিয়ে গিয়েছিল সঙ্গম বংশের দ্বিতীয় দেবরায়, এটাকে আমরা পড়বো। তারপর শালুক বংশ কি করে চালু হলো এবং তুলুক বংশ কি করে হলো, সেগুলো পড়বো। চলো, আচ্ছা, শালুক বংশ কতদিন চলেছিল, 19 বছর। তারপর বীর নরসিংহ এসেছিল। এবার সঙ্গম বংশর শ্রেষ্ঠ নক্ষত্র প্রথম দেবরায়ের পুত্র দ্বিতীয় দেবরায় হয়েছিল। ঠিক আছে, প্রথম দেবরায়ের পুত্র দ্বিতীয় দেবরায় যে আছে, সে সঙ্গম বংশকে সব থেকে উপরে নিয়ে যায়। ওকে, প্রথম সঙ্গম বংশের কথাই বলছি, যেটা শুরু করেছিল প্রথম হরিহর এবং বুক্ক। ওকে, রাজত্বকাল কত ছিল, 1422 থেকে 1446, মানে মাত্র 22 বছর না 24 বছর তিনি রাজত্ব করেছিলেন। প্রথম দেবরায়ের মৃত্যুর পর অন্ধকারে যুগ কাটিয়ে তিনি সিংহাসনে বসেন, মানে সেই বিজয়নগরকে তিনি আবার আলোকিত করেন। পরিচয়, তিনি ছিলেন সঙ্গম বংশের শ্রেষ্ঠ নৃপতি। তাহলে আসতে পারে কোশ্চেন, শ্রেষ্ঠ নৃপতি সঙ্গম বংশের কে, দ্বিতীয় দেবরায়। এই সময় কিন্তু তোমাদের সেই পর্যটক আল বেরুনি আমাদের ভারতবর্ষে এসেছিলেন।
সাম্রাজ্য বিস্তার 1442 খ্রিস্টাব্দে তিনি শ্রীলঙ্কাকে জয় করে নেন। সেই শ্রীলঙ্কা যার সঙ্গে প্রথম বুক্ক এবং দ্বিতীয় সেই হরিহর তারা চেষ্টা করছিল শ্রীলঙ্কাকে কবজা করার, সেটা কবজা করে নেন দ্বিতীয় দেবরায়। ওকে, তিনি ওড়িশার সাথেও কিন্তু প্রথম যুদ্ধতে জড়িয়ে পড়েন। আচ্ছা, তোমরা ভাবছো স্যার ওড়িশা তো ভারতের মধ্যেই পড়ে, কিন্তু এরা দক্ষিণ ভারতের রাজা ছিল, ওড়িশা চলে যাচ্ছে উত্তর এবং পূর্ব ভারতে। তো উপরের রাজ্যগুলোকেও কিন্তু এই সঙ্গ বংশের যে নায়ক আছে দ্বিতীয় দেবরায়, সেগুলো কবজা করা শুরু করেছিলেন। তখনকার দিনে তার মেইন প্রবলেম কী ছিল? তার মেইন প্রবলেম ছিল সেই ঘোড়াতে থাকা বাহুমনির শক্তিশালী সেই সেনারা। তারা ঘোড়া ইউজ করতো, তলোয়ার ইউজ করতো, এরকম বল্ম ইউজ করতো, যে বল্লম ইউজ করতো। এগুলোর ফলে কি তাদের যে এই তীরন্দাজরা আছে, তীরন্দাজদের আমাদের দ্বিতীয় দেবরায় রিক্রুট করে নিলেন। সাপোজ ধরে নাও এই যে এই তীরন্দাজগুলো আসলে বাহুমনি রাজ্যেরই ছিল, মানে এরা মুসলিম সব তীরন্দাজ ছিল, কিন্তু দ্বিতীয় দেবরায় এদেরকে টাকা দিয়ে নিজের সেনার মধ্যে নিয়ে আসেন। দ্বিতীয় দেবরায় একদল সুদক্ষ অশ্বারোহী তীরন্দাজ সেনা নিয়োগ করেন, তারা ঘোড়াতে উঠতে পারবে এবং তীরও চালাতে পারবে। এর ফলে বাহুমনি রাজ্যের সঙ্গে ভালো মতো তারা করতে পেরেছিলেন কিন্তু যুদ্ধ। ঐতিহাসিক ফিরিস্তার মতে বিজয়নগরের বাহিনীকে তীরন্দাজিতে সুদক্ষ করতে তিনি 2000 মুসলিম প্রশিক্ষক নিয়োগ করেছিলেন। মানে সেই বাহুমনি রাজ্য থেকেই প্রশিক্ষক এবং ভালো ভালো যোদ্ধাদের তিনি টাকা দিয়ে নিয়ে এসেছিলেন। 1443 খ্রিস্টাব্দে বাহুমনি রাজ্যে আক্রমণ করলে তিনি মুদগল এবং বাঁকাপুর পুনরুদ্ধারে সক্ষম হন। বিদেশিদের চোখে যদি তুমি দেখো, তাহলে 3 জন বিদেশির নাম আমরা জানতে পারি। প্রথমে হচ্ছে নিকোলো কন্টি, আব্দুর রাজ্জাক এবং নুনিস। আমি যেটা বললাম, আব্দুর রাজ্জাক এসেছিলেন, আব্দুর রাজ্জাককে খুব খাতিরদারি করা হয়েছিল বিজয়নগরে, তিনি সেই মহানবমী যে অনুষ্ঠান সেটিও দেখে গিয়েছিলেন। নুনিস যে আছে তিনি বলতেন তার মতে কুইলন, শ্রীলঙ্কা, পুলিকট, পেগু, তেনাসেরিম, মানে সেই এখানে ব্রহ্মদেশের কথা বলা হয়েছে, মানে তোমাদের ওই মায়ানমারের কথা বলা হয়েছে, তারা নাকি এই বিজয়নগরে কর দিত। ঠিক আছে, এদিককার দেশগুলোও নাকি প্রভাবিত ছিল সেই রাজার দ্বারা এবং তাকে কর দিত। কিন্তু ঐতিহাসিক যে সতীশচন্দ্র এটা মানেন না, তিনি বলেন না, কর দিত না, তাদেরকে গিফট পাঠাতো। ঠিক আছে, এই পাশের দেশগুলো সেই দ্বিতীয় দেবরায়কে গিফট পাঠাতো, কিন্তু কর দিত না। ওকে, কলম এবং তলোয়ার দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায় পড়াশোনাতে কিন্তু অনেক পারদর্শী ছিলেন। তিনি সংস্কৃত, কন্নড় ভাষা, মানে দক্ষিণ ভারতের যে ভাষা কন্নড়, তেলেগু, এগুলো ভাষাতে সুদক্ষ ছিলেন। সঙ্গে তিনি কি আবার হাতির যে শিকার সেটিও করতেন। মহানাটক, তিনি বিখ্যাত গ্রন্থ একটি লিখেছিলেন, মহানাটক সুধানিধি, এটা মনে রাখতে হবে, দ্বিতীয় দেবরায়ের বিখ্যাত গ্রন্থ। আর ঐতিহাসিক নীলকণ্ঠ শাস্ত্রীর মতে দ্বিতীয় দেবরায়ের উপাধি ছিল গজবেতেকার, মানে তিনি হাতির শিকার করতেন। এবার হাতির শিকার করতেন মানে হাতিকে মেরে ফেলতেন না, তিনি হাতিকে কন্ট্রোলে আনার চেষ্টা করতেন, কবজা করার চেষ্টা করতেন। ঠিক আছে, তিনি হাতিকে অনেক বেশি সম্মান করতেন এবং ভগবানের মতো দেখতেন। ডিকোডিং রাজকীয় উপাধি, এবার তাকে কি কি বলা হতো? এবার আমরা জানি উড়িষ্যাতে রাজাকে কি বলা হতো বলতো? গজপতি। উড়িষ্যাকে কি বলা হতো? গজপতি। আচ্ছা, উড়িষ্যা কবজা কে করেছিল? উড়িষ্যা কবজা করেছিল দ্বিতীয় দেবরায়, তাকে সেখানে গজপতি বলা হতো। ওকে, অশ্বপতি, যেহেতু ঘোড়ার উপরে বসে তিনি রাজত্ব করতেন এবং তার কাছে অনেক সৈন্য, ঘোড়ার সৈন্য ছিল, তার জন্য তাকে অশ্বপতি বলা হতো। দাক্ষিণাত্যের রাজাদের অশ্বপতিও বলা হতো। নরপতি, বিজয়নগরে অনেক বেশি সৈন্য ছিল, মানুষ সৈন্য, মানুষ, নর মানে কি মানুষ বা পুরুষ বোঝায়, যেহেতু অনেক পুরুষের তিনি রাজা ছিলেন, তার জন্য তাকে নরপতিও অথবা মানুষের রাজাও বলা হতো। এবার দুর্বল উত্তরাধিকার, এরপরে যখন দ্বিতীয় দেবরায় যখন চলে গেলেন, পরবর্তী শাসক এলো মল্লিকা অর্জুন। মল্লিকা অর্জুন 1446 থেকে 1465 অবধি ছিলেন, কিন্তু এনার রাজত্বকালে এই বিজয়নগর সাম্রাজ্য এটি আস্তে আস্তে পতন হতে শুরু করে। ঠিক আছে, মল্লিকা অর্জুন কিন্তু রাজা ছিলেন, কিন্তু বিপদের সময় তিনি হিরো ছিলেন না। তার যে আসল হিরো ছিল তার নাম ছিল সেনাপতি সালুব বংশীয় সেই নরসিমা। এই যে আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ, একটা দেখো, আমি নিয়ে আসছি স্লাইডটা। প্রথমের দিকে কি দেখলাম আমরা? যে প্রথমে এসেছিল সঙ্গম বংশ, সঙ্গম বংশের পরে কি এলো? সালুব বংশ।
তাহলে সালুক বংশ কিভাবে এলো? চলছে তো সঙ্গম বংশ, এবার এটাই বোঝাবো। সালুক বংশতে কে ছিল? সেই সেনাপতিটি ছিল। তার মানে সেই সেনাপতিটি পরবর্তীকালে রাজা হয়ে যায়। তো বিজয়নগরে এই সঙ্গম বংশের পর এক সেনাপতি রাজা হয়, যার নাম কি ছিল এখানে দেখলাম আমরা, ঠিক আছে? সেই সেনাপতির নাম ছিল নরসিমা। ওকে, নরসিমা। আর কোন রাজার রাজত্বকালে তিনি ছিলেন? তিনি ছিলেন সেই মল্লিকা অর্জুনের রাজত্বকালে। তারপরে তিনি আরও কিন্তু কিছুদিন সেনাপতি থাকেন। তিনি দ্বিতীয় বিরূপাক্ষ তার সময়কালেও সেনাপতি ছিলেন, কিন্তু দ্বিতীয় বিরূপাক্ষর কালে সেখানে আক্রমণ হলো ভারতবর্ষের দক্ষিণ অঞ্চলকে সেই আস্তে আস্তে কবজা করা শুরু করলো অন্যান্য রাজারা, এবং রাজ্য ছোট হতে শুরু করলো। তখন এই দখল করে নেন সিংহাসনকে সেই সেনাপতি নরসিমা। তিনি নরসিমা ক্ষমতা দখল করেন। 1486 খ্রিস্টাব্দে শুরু হয় সালুক বংশের শাসন, ঠিক আছে? তাহলে বিরূপাক্ষর যে সিংহাসন সেটা কে কবজা করেছিল? সেই সেনাপতি করেছিল সালুক বংশের, যার নাম কি ছিল? নরসিমা। মনে রাখতে হবে কেন করেছিল, কারণ ধীরে ধীরে বিজয়নগর আস্তে আস্তে ছোট হচ্ছিল। অন্যান্য উড়িষ্যার রাজারা, উপর থেকে বাহুমনি রাজ্য, সাইড থেকে অন্যান্য জিনিস, পর্তুগিজরা আস্তে আস্তে দক্ষিণ ভারতকে কবজা করছিল। আর এই রাজা ছিলেন অকর্মণ্য, মানে কোনো কাজ করতেন না, কোনো কিছু পাত্তা দিতেন না, খালি ঘুমোতেন, মজ মস্তি করতেন এবং রাজ্যের উপরে কোনো খেয়াল রাখতেন না। তার জন্য তাকে কিন্তু সেই সিংহাসন থেকে সরিয়ে দিয়ে এই যে আমাদের সেনাপতি নিজে রাজা হয়ে উড়িষ্যার আগ্রাসন পুরুষোত্তম তখন দক্ষিণ দিকে তিরুবেন্নামালাই এই ভূখণ্ড দখল করা শুরু করে। বললাম না যে উড়িষ্যার যে রাজারা ছিল তারা আস্তে আস্তে দক্ষিণ ভারত কবজা করা শুরু করেছিল, তার জন্য সেনাপতি নিজের হাতে শাসন নিয়েছিলেন। তারপরে সালুক বংশের উত্থান হলো, তাহলে কোথা থেকে? সেনাপতি থেকে। তার নাম কি ছিল? রাজা নরসিমা বা নরসিংহ সালুক, ঠিক আছে? তিনি আসলে কোনো রাজা ছিলেন না, তিনি সেনাপতি ছিলেন। কতদিন করেছিলেন? 19 বছর তিনি করেছিলেন। তিনি কি হারিয়েছিলেন? উদয়গিরি, রায়চুর দোয়াব পুনরায় তিনি উদ্ধার করেছিলেন, যেটা সেই বাহুমনি রাজ্য নিয়ে নিয়েছিল আমাদের এই যে বিরূপাক্ষর আমলে, সেটা তিনি আবার ফিরে এনেছিলেন। আচ্ছা, রায়চুর দোয়াব অঞ্চল আমি বোঝালাম। রায়চুর দোয়াব অঞ্চল হচ্ছে সেই পলিমাটি অঞ্চল যেখানে কৃষিকাজ খুবই ভালো হয়, সেটা যার হাতে থাকবে তার হাতে বিশাল সেনা থাকবে, তাই না? ওকে, এরপরে তাহলে আমরা দেখব সালুক থেকে তুলুক কি করে এলো। সালুক বংশতে আমরা জানতে পারলাম সেনাপতির কথা, তাই না? সেখানে সেনাপতি কিন্তু 19 বছর ধরে রাজত্ব করলেন। সেই সেনাপতির পরে তারপরে তুলুক বংশ এলো কি করে সেটা আমরা বুঝবো। আচ্ছা, সেনাপতির মধ্যে কিন্তু রাজত্ব খুন ছিল না বা রাজার খুন ছিল না, তার জন্য তাকে তুলুক বংশের সেই রাজারা হারিয়ে দিয়েছিল। কি হলো? রাজা নরসিংহার মৃত্যুর পর তার দুর্বল পুত্র ইমামদি নরসিংহ সিংহাসনে বসেন। তারপর প্রকৃত ক্ষমতা হস্তগত করে তাকে শক্তিশালী সেনাপতি নরসনায়ক, ঠিক আছে? তারপর নরসনায়কের মৃত্যুর পর তার বীরপুত্র বীর নরসিংহ ক্ষমতা পান। তারপর কি হলো? 1505 খ্রিস্টাব্দে দুর্বল রাজা ইমামতিকে হত্যা করে কে? বীর নরসিংহ। তারপর শুরু হয় তুলুক বংশ, কার দিয়ে? দ্বিতীয় সিংহাসন দখল করে। আচ্ছা, তাহলে বোঝাতে পারলাম এই যে আমাদের সেই সেনাপতি ছিল, ঠিক আছে, যে নরসিংহা ছিল, নরসিংহার ছেলে ছিল ইমামদি নরসিংহ, তাকে হত্যা করা হলো। হত্যা করে কে রাজত্ব নিয়ে নিল? বীর নরসিংহ। এবং এভাব থেকে আরেকটি শুরু হয়ে গেল বংশ, সেটা হচ্ছে তুলুক বংশ। আর এটা কে করলো? সেই সেনাপতি তার নিজের সেনাপতিই করলো। মানে যেই সেনাপতি নিজের রাজাকে ধোকা দিয়ে রাজা হলো, ভবিষ্যতে তার সেনাপতি তাকে ধোকা দিয়ে আবার রাজা হলো। এরকম হচ্ছে কাহিনীটা। ওকে, তুলুক বংশের প্রতিষ্ঠা তাহলে কে করেছিলেন? বীর নরসিংহ করেছিলেন। মনে রাখতে হবে তুলুক বংশের প্রতিষ্ঠা কত সাল থেকে কত সাল? 1505 থেকে 1509 তিনি করেছিলেন রাজত্ব। তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ শক্ত হাতে দমন করেন, মানে নিজের দেশের মধ্যে বা নিজের রাজ্যের মধ্যে যে বিদ্রোহ চলছিল সেগুলো বন্ধ করেন। বিজাপুরের স্বাধীন সুলতান ইউসুফ আদিল শাহ আক্রমণ করে রায়চুর ও মুদগল দখল করে নেন। বীরসিংহ তা সফলভাবে আবার প্রতিহত করেন, মানে সেই রায়চুর অঞ্চলকে নিয়ে নিলেও আবার সেটাকে পুনরুদ্ধার করেন। এই যে আমাদের নরসিংহ আছে, সে পর্তুগিজদের সঙ্গে চুক্তি করেছিল, পর্তুগিজদের সঙ্গে ঘোড়ার চুক্তি করেছিল, ঠিক আছে? পর্তুগিজরা ঘোড়া নিয়ে আসবে, এই ঘোড়াগুলো সে কিনবে। আগে কেনা হতো কাদের কাছ থেকে? আরবদের কাছ থেকে। এবার পর্তুগিজদের কাছ থেকে কেনা শুরু হলো। সেই পর্তুগিজ গভর্নর তখন ছিল, শাসক ছিল ফ্রান্সিসকো ডি আলমিডার সাথে তিনি চুক্তি করেন, এটা স্বাক্ষর করেন এবং পর্তুগিজদের কাছ থেকে ঘোড়া তারা নেওয়া শুরু করে যুদ্ধের জন্য। ওকে, তাহলে
কার আমলে পর্তুগিজদের ঘোড়া নেওয়া হচ্ছিল? সেটা হচ্ছে নরসিংহ, মনে রাখতে হবে, বীর নরসিংহ। কোন বংশ? তুলুক বংশ। দেখে নাও এখানে তোমাদের জন্য কিছু মাইন্ড ম্যাপস দেওয়া আছে। তারপরে আমরা চলে আসছি এখানে এমসিকিউ সুপার ভল্ট অথবা চিট শিটে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সঙ্গম বংশের শ্রেষ্ঠ নৃপতি বা রাজার নাম হচ্ছে দ্বিতীয় দেবরায়। 2000 মুসলিম তীরন্দাজ নিয়োগের কথা বলেছেন সেই ঐতিহাসিক ফিরিস্তা। দ্বিতীয় দেবরায়ের উপাধি কি ছিল? গজ বেতেকার, বা গজ বেতেকার কাকে বলা হতো? সেই দ্বিতীয় দেবরায়কে। দ্বিতীয় দেবরায়ের বিখ্যাত গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে মহানাটক সুধানিধি। তারপরে ইতালীয় পর্যটক নিকোলো কন্টি এবং পারসিক দূত আব্দুর রজ্জাক কার আমলে আসেন? দ্বিতীয় দেবরায়। শালুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা নরসিমা, যিনি একজনের আসলে সেনাপতি ছিলেন। তারপর তুলু বংশের প্রতিষ্ঠাতা বীর নরসিংহ, যার বাবা আসলে একটা সেনাপতি ছিল। ওকে, ঘোড়া সরবরাহের জন্য পর্তুগিজ গভর্নর আলমিডার সঙ্গে তার চুক্তি করেন কে? বীর নরসিংহ। তো আমি আশা করছি এই যে স্মার্ট নোটটা খুব ভালোভাবে বোঝাতে পারলাম। এবার আমি তুলুক বংশকে আরও ডিটেলে বোঝাবো আমার স্মার্ট স্লাইডের মধ্যে। ইতিহাসের এই সম্পূর্ণ ক্লাসটি করার জন্য এখনই জয়েন করো আলফা ব্যাচটি, যেটি তুমি এসবিআর এডটেক অ্যাপে পাবে। তার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে এসবিআর এডটেক অ্যাপটি ডাউনলোড করে নাও।